গল্প প্রেমবতী পর্ব ২৩ রাইটার হরিশানুর ছদ্মনাম। বারান্দায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে সমুদ্র। হু হু করে বাতাস বইছে। এই হিম বাতাস যেন বসন্তের আগমনীর বার্তা। প্রকৃতিতে সব কিছু ঘটার আগে একটা করে পূর্বাভাস দেয়। এই যে শীত ঋতু চলে যাওয়ার আগাম সংকেত পাচ্ছে সে। এখন আর মোটা সোয়েটার পরা যাচ্ছে না। আবার ফাগুন ঘরে ঢোকার আগে তার মন ভোলানো হাওয়া ঘরে কারা নাড়ছে। সমুদ্র মুগ্ধ হতে পারল না। প্রকৃতিতে যদি সব কিছু আগাম সংকেত দিয়েই হয়, তাহলে তাকে কেন কোনো সিগন্যাল দেওয়া হলো না? এত বড় ঘটনা ঘটে গেল, অথচ প্রকৃতি তাকে আগেভাগে কিছুই জানালো না। সমুদ্র চোখ বন্ধ করে সিগারেট ধরল। মৃদু হাওয়ায় তার চুল নড়ছে। সে গান গাইতে লাগলো। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ার করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। হুট করে তার চোখের সামনে আয়নার সাথে প্রথম দেখা হয় সেই মাঝরাতের কথা মনে হলো। সমুদ্র তড়িৎ গতিতে চোখ খুলে ফেলে। তার মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে। আমার বাঁধন ছেঁড়া প্রাণ বাক্যটার মর্ম অনেক বেশি গভীর। কেবল জ্ঞানীরাই বুঝবে এর মানে। তোমার সাথে আমি কোন বন্ধনে আবদ্ধ নেই, কোনো শিকলে আটক নেই। তারপর তুমিই সব। বাঁধন ছেড়ে যাওয়ার পরও তুমিই আমার প্রাণ। আচ্ছা, তার বাঁধন ছেঁড়া প্রাণকে? উত্তরটা সম্ভবত সমুদ্র জানে, কিন্তু এই মুহূর্তে স্বীকার করতে চাচ্ছে না সে। তখনই তার ফোনে কল আসে। বিরক্ত হয় সমুদ্র। 10 মিনিট আগেই ফোন অন করেছে। কালকে ঢাকা পৌঁছানোর পরও সে ফোন অফ করে রেখেছিল। মন মেজাজ ভালো নার জন্য আজকে অন করেনি। এখন বিকেল হয়ে আসছে, ফোন খুললো আর 10 মিনিট না যেতেই কল আসার লগে। সে বারান্দা থেকে রুমে গিয়ে ফোন রিসিভ করে আলিয়ার ফোন। ফোন ধরতে ওপাশ থেকে আলিয়া উদ্বিগ্ন হয়ে বলে, ভাইয়া আপনি ফোন কেন ধরছিলেন না? সমুদ্র করা কিছু বলতে চাইলো, কিন্তু কিছু বলল না, চুপ থাকলো। আলিয়া নিজে থেকেই বলে ওঠে, আপা আপনার সাথে দেখা করতে চাচ্ছে। আমার সময় নেই, একটু ব্যস্ত আছি। আলিয়া হতাশ হয়ে বলে, আপা 2 দিন ধরে প্রচুর অসুস্থ। ও প্রায় সময়ই অসুস্থ থাকে, হাসপাতালে ভর্তি। সমুদ্র একথা শুনে চমকে ওঠে, কিন্তু আলিয়াকে তা বুঝতে দিল না। আলিয়া ওপর থেকে কাঁদতে কাঁদতে বলল, আপা কিছুই খেতে পারছে না, জন্ডিস ধরা পড়ছে। বারবার আপনার কথা বলছেন, একটু আসেন না ভাইয়া। আচ্ছা দেখি। সমুদ্রে এমন ভাবলেশীন কথায় আলিয়া রেগে গিয়ে বলে, দেখি মানে কি? আমার আপা মারা যাচ্ছে আর আপনি আসবেন না? আপা কিন্তু আপনার স্ত্রী হয়, অথচ কতটা দায়িত্বহীন। জ্ঞানহীন হলে একজন তার অসুস্থ বউয়ের খোঁজ করে না, একা ফেলে রেখে চলে আসে। সেম অন ইউ। সমুদ্র তাচ্ছিল্যের সুরে বলে, শালিকা রেগে গেলেন তো হেরে গেলেন। আর তোমার বোনই এই বিয়ে মানছে না। এবার বলো আমি কি করতে পারি? আপনি কি মস্করা করছেন ভাইয়া? একদম না। আচ্ছা দেখি, অ্যাড্রেস দাও। কোথায় ভর্তি করেছো তোমার বোনকে? অলোকে আছে, কচুক্ষেত ব্রাঞ্চ। ওখানে কেন অ্যাডমিট করালে? স্কোয়ারে করাতে বেটার হতো। আমরা আপনাদের মতো এত বড় লোক না। আচ্ছা আচ্ছা। ফোন কাটার পরও সমুদ্র ধীরে আসতে ফ্রেশ হলো, শার্ট ইস্ত্রি করলো, তারপর রেডি হয়ে সময় নিয়ে চুল আঁচড়ালো। বাইরে থেকে তাকে দেখে যেন কেউ না বুঝে তার ভিতর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে। সে ময়নার মা খালাকে ডাক দিয়ে 1 কাপ কড়া লিকার দিয়ে দুধ চা বানাতে বলে। চা খেয়ে রওনা দেবে। সমুদ্র তার ড্রেসিং টেবিলে তথা আয়নার সামনে একটু টুল এগিয়ে নিয়ে বসে আছে। কোনো ছেলে এভাবে আয়নার সামনে বসে থাকে না। এই স্বভাবটা মেয়েদের। ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে বসে সাজবে গুজবে। তখনই সমুদ্রের ফুফু ইভানা সমুদ্রের রুমে এসে বিচলিত হয়ে বলে, কিরে তুই সকাল থেকে কিছু খাস না, দুপুরেও ভাত খাসনি, এখন আবার খালি পেটে চা খাবি? কড়া করে লিকার দিয়ে বানাতে বলো। স্যালস্যালা হলে কিন্তু মুখে দেবো না ফুপু। ইভানা প্রকুশকে বলে, তোর হয়েছে ঠিকই বলতো, সকাল থেকে খাচ্ছিস না কিছু, মন মরা হয়ে বসে আছিস, কিছু বলিসও না। কিছু হওয়ার মতো হলে তো বলবো। ইভানা সমুদ্রকে দেখে বলে, কোথাও বের হচ্ছিস? কই যাবি? সমুদ্র বিড়বিড় করে বলে, আমার আপনারা প্রাণের সঙ্গে দেখা করতে যাচ্ছে। ইভানা সমুদ্রের কথা শুনতে না পেয়ে বলে, কি বললি? শুনিনি, আবার বল বাবা। কিছু না, চা দিতে বল জলদি। ময়নার মা চা দিয়ে গেলেন, কিন্তু চা আসলেই স্যালস্যালা হয়েছে। মুখে দিতে মুখ বিকৃত করে সমুদ্র। চায়ের কাপ টেবিলে রেখে ফোন আর ওয়ালেট নিয়ে হাঁটা ধরল। আপন কারো সে সম্ভবত আপন হারার কদর বেশি।
সমুদ্র যখন হাসপাতালে পৌঁছালো তখন বিকেলের শেষ ভাগ। সে দ্রুত পায়ে আগাচ্ছে, জ্যামের কারণে খানিকটা দেরি হয়ে গেছে। তার হাত ফলের প্যাকেট, ডান হাতে কমলা আর কালো আঙ্গুর, আর বাম হাতে 3টা ডাব। এই ডাব খুঁজে পেতে গিয়েও খানিকটা দেরি হলো। আনার নিতে চেয়েছিল কিন্তু পায়নি দোকানে। হাসপাতালে ঢুকে আলিয়াকে কল দিল সমুদ্র। ওপাশ থেকে আলিয়া রিসিভ করতেই সমুদ্র বলে ওঠে, কত নাম্বার রুমে আছে? 305 নম্বর। আচ্ছা বলে সমুদ্র সিঁড়ি বেয়ে 3তলায় উঠলো। রুমে ঢুকতে দেখলো আয়নাকে ঘিরে অনেকেই আছে, মামা মামি, নানা, আলিয়া। সমুদ্র ভ্রুকুচকে মেঘকে উদ্দেশ্য করে বলে, মামা এতজনকে ওরা ঢুকতে দিল কেন? এতজন তো এলাও না, মেবি পারমিশন নিয়েছি। সমুদ্র আয়নার কাছে গেল না, দূর থেকে ফলের প্যাকেটটা আলিয়ার হাতে দিয়ে মুচকে আসলো। সমুদ্রকে দেখেই আলিয়ার রাগ লাগছে। এত ফিটফাট হয়ে আসার কি মানে? সে কি দাওয়াত খেতে এসেছে? এত বেহায়া কেন? মনে দয়ামা কিছু নেই তার? অসহ্য। সমুদ্র আলিয়াকে প্রশ্ন করে, ব্লাড টেস্টের রিপোর্টটা দেখাও তো। আলিয়া রিপোর্ট হাতে দিল। সে মনোযোগ দিয়ে সবটা দেখলো। আসলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেশি, জন্ডিসই হয়ে যায় না। বাইরের পানি খেয়েছিল বোধহয়, যার দরুন এই অসুখ বাঁধল। তারপর মেঘের কাছে গিয়ে বলে, বাসায় নিয়ে যাবেন কবে? মেঘ বলে, কালকে নিয়ে যাব। আয়নার তো জ্বরও এসেছে অনেক। আচ্ছা, জ্বর আসার জন্ডিসের লক্ষণ, জ্বর থাকবেই, চিন্তার কোনো কারণ নেই। তখনই আয়না চোখ খুলে। সে বেডে শুয়ে থেকে এই সমুদ্রের কণ্ঠস্বর শুনে চোখের মণি নাড়াতে থাকে। কোথায় সমুদ্র? দেখতে পাচ্ছে না কেন তাকে? আয়না নিজ থেকে দুর্বল শরীর নিয়ে মাথা ঘুরিয়ে সমুদ্রকে খুঁজতে লাগলো। আলিয়া তার কাছে গেল। সে আয়নার কাছে গিয়ে বসলো। আয়নার দৃষ্টি মাঝ বরাবর গেল। আয়না নিষ্পলক চোখে সমুদ্রের দিকে তাকিয়েছে, কিন্তু সমুদ্রের দৃষ্টি তার হাতে থাকা কাগজের দিকে। সে সব মনোযোগ দিয়ে সেই কাগজ দিয়ে রেখেছে। আয়না কাপড় ঠোঁটে এত ব্যস্ত, এত আস্তে করে সমুদ্রকে ডাকলো যে সে বাদে কেউ আর তার আওয়াজ শুনতেই পেল না। আয়নার চোখ ভরে উঠেছে। সমুদ্র কি তাকে দেখতে এসেছে? আয়নার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সমুদ্র একবারও আয়নার দিকে তাকায়নি। সে ঠিক করেছে তাকাবেও না। হাতের প্রেসক্রিপশনটা মামাকে দিতে দিতে বললে, এগুলো ফলো করলেই চলবে। মেঘ বলে, কি কি খাওয়াবো ওকে? সমুদ্র বলল, এখানকার ডাক্তার কিছু বলেনি? না, হাসপাতালে তো খাবারই খাওয়ানো হচ্ছে। এরা হচ্ছে আসল ঢাকার ডাক্তার। সবজি আর ফলমূল খাবেন, আঁশযুক্ত, একটু পরপর জুস, পানি, শরবত খাবে। হাই ক্লাস প্রোটিন আর ফ্যাট যেন না খায়, দুধের খাবারও যেন না খায়। কোনো দরকার হলে আমাকে জানাবেন। আর আলিয়া তো আছে। তখনই আয়না উঠে বসে। সমুদ্র আর চোখে তাকিয়ে বুঝে ফেলে আয়না ঘুম থেকে উঠে বসেছে। সে কথা শেষ করে রুমের বাইরের দিকে হাঁটা ধরো। সমুদ্রের যদি পিছনে দুটো চোখ থাকতো তাহলে বুঝতে পারতো তার বস্তান কারো চোখ ভর্তি পানি এনে দিয়েছে। সমুদ্রের হঠাৎ চলে যাওয়াটা আয়নার মন ক্ষত করলো। সে আহত চোখে দরজার দিকে তাকিয়ে থাকলো। কিছু সেকেন্ড পর তার চোখ বেয়ে পানি পড়তে লাগে। মেঘ আয়নার কাছে যেতেই সে হড়বড় করে বমি করে দিল। প্রচণ্ড দুর্বল লাগছে তার। আয়নাকে শক্ত করে ধরে আছে মেঘ। তখনই আয়না চোখ বন্ধ করে করুণ গলায় বলে, আমি বাসায় যাবো আব্বু, বাসায় নিয়ে চলো। আর এক মুহূর্তে এখানে থাকবো না, বাসায় যাব। মেয়ের এমন আবদার ফেলতে পারছে না মেঘ। মেয়ে বাসায় যেতে চায়, কী করা উচিত তার? এই অবস্থায় বাসায় নিবে? আবার যদি অসুস্থ হয়ে যায়? আয়না কাতর গলায় বলে, আমার এখানে থাকতে কষ্ট হচ্ছে, বাসায় যাব। আয়নার মা চুপচাপ বসেছিলেন। এবার সে মুখ খুলেন। তিনি বললেন, বাসায় গেলেও কষ্ট হবে, তার চেয়ে হাসপাতালে থাকুক। আয়নার মলিন মুখের দিকে তাকিয়ে মেঘ মেয়েকে বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। একটা সিএনজি ভাড়া করে মেঘ আর আয়না রওনা হলো। সিএনজির ভেতরেও আয়না আর একবার বমি করে সিএনজি নোংরা করে দিল। মেঘ মেয়ের পাশে নিয়ে বসে আছে। আয়না বাবার বুকে গুটিসুটি মেরে কাঁদতে লাগলো। সিএনজিওয়ালা পিছনে তাকালে মেঘ অনুরোধের কণ্ঠে বলে, ভাই মেয়েটা খুব অসুস্থ, আমি আপনার গাড়ি পরিষ্কার করে দেবো, ভাড়া বাড়িয়ে দেবো, সমস্যা নেই। সিএনজিওয়ালা স্মিত হেসে বলে, দরকার নেই, আপনার জায়গায় আমার মেয়ে হলে কি টাকা বেশি নিতাম? আমি তো এমনি তাকায় দেখলাম মেয়ের অবস্থা বেশি খারাপ কিনা। মেঘ সিএনজিওয়ালার কথায় নির্বাক। কিছু মানুষের মানসিকতা এতই উত্তম যে ভাবার বাইরে, আবার কিছু মানুষের মানসিকতা এত নিষ্ঠুর যে কল্পনাও করা যায় না। আসলে মানুষ ভিন্ন ভিন্ন বৈচিত্র্যের হয়। আয়না বাবাকে জড়িয়ে নিয়ে কেঁদে কেঁদে বলে, আব্বু আমার এত কষ্ট আর ভালো লাগে না, আমিও সুখে থাকতে চাই, আমি কি আর সুখে থাকতে পারবো না? মেঘ উত্তর দিতে পারল না। আসলে কি তার মেয়ে আর সুখের দেখা পাবে না? আয়না সিএনজির দরজা ছোট আকাশ দিয়ে
কালো আকাশটা দেখছে। রাতে কিন্তু আকাশটা কালো হয়ে যায় না, বরং আমাদের জীবনে আলো থাকে না জন্য আমাদের কাছে রাতের আকাশটা কালো। অন্ধকার বসে রঙিন নীল আকাশ দেখতে পাই না। আবেগ অস্থিরভাবে পায়চারি করছে। সব কিছু কেমন ধোঁয়াশাময় হয়ে গেছে, ছন্ন ছাড়া লাগামহীন। কালকে থেকে তার ছেলের মুখের দিকে তাকানো যাচ্ছে না। ভেতরে ভেতরে যে কি চলছে তার ছেলের জীবনে সে জানে না। এদিকে নিজেও অসুস্থ, আর সহ্য হচ্ছে না একাকিত্ব। অন্তত শেষ যে কটা দিন সে বেঁচে আছে সেই দিনগুলো যেন সুন্দর কাটে। এজন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আজকে সে রোদেলার বাসায় যাবে, নিজের মেয়ে আর বউকে ফিরিয়ে আনতে যাবে। সে জানে অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু কথায় আছে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো। বাকি কটা দিন সে রোদেলার সাথে থাকতে চায়। এটা তার শেষ ইচ্ছা। জানে অবাগাদের ইচ্ছা পুষতে নেই, কিন্তু মানুষ মাত্র ইচ্ছা পোষণ করবে। আবেগ রেডি হয়ে রওনা হলো। অনেক দিন পর আবেগ এদিকটা আসলো। কিছু বদলে যায়নি, আগের মতোই আছে। দোকানপাটগুলো আর নেই, কিন্তু রাস্তাঘাট আগের মতোই আছে। বেল বাজাতে রোদেলা ভাবলো মেঘ এসেছে বোধ হয়। সে দ্রুত পায়ে গেট খুলতে গিয়ে চমকে ওঠে। এ কাকে দেখছে সে? আবেগ। রোদেলা চোখ বড় বড় করে তাকিয়ে রইল আবেগের দিকে। ইস, চেহারা কি অবস্থা, বিধ্বস্ত লাগছে কেমন। মনের শান্তিতে ঘুমায় না কতদিন। খাওয়া দাওয়া কি ঠিক মতো করে না সে? আবেগ ক্লান্ত গলায় বলে, ভেতরে আসতে পারি? রোদেলা সরে দাঁড়ালো, আর মুখের বুলি হারিয়ে গেছে। এত বছরের প্রতীক্ষা কি শেষ হতে চলল? আবেগ চুপচাপ সোফায় গিয়ে বসে রোদেলাকে উদ্দেশ্য করে বলে, তুমি না বিকেলে চা খাও? আজকে খেয়ে ফেলেছো নাকি? কেন? আবেগ নির্লিপ্ত গলায় বলে, না খেয়ে থাকলে আমাকেও এক কাপ দিও, আর যদি খেয়ে থাকো তাহলে থাক, লাগবে না। রোদেলার বুকে চিনচিনে ব্যথা করে ওঠে। সে দ্রুত পায়ে চা বানাতে গেল। তার হাত পা কাঁপছে, গা ঘেমে গেছে তার। রোদেলা চায়ে 2 চামচ চিনি দিয়ে দুধ দিল চায়ে। আবেগ দুধ চা খেতে পছন্দ করে, চিনি ছাড়া চা খায় না। সে দ্রুত চা হাতে আবেগের কাছে গেল। আবেগ মাথা নিচু করে বলে, আমি তোমাদের নিতে এসেছি। কথাটা ঝনঝন করে রোদেলার কানে বাজতেই সে চায়ের কাপটা ফেলে দিল। গরম চা তার পায়ে পড়ে গেল। চায়ের কাপের ভাঙা টুকরো চারিপাশে ছিটিয়ে গেল। আবেগ বিস্ময়কর দৃষ্টিতে রোদেলাকে দিয়ে যাচ্ছে। রোদেলা একদম আগের মতোই আছে। কেন বদলে যায়নি? চেয়ারটার মতো কি তার মনটাও অপরিবর্তিত আছে কি? আজও তার মনে সে আছে। রোদেলাকে কি শেষ সময়টা পাশে